ফিয়াট কারেন্সি হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল, হ্যাঁ, যেখানে ক্রিপ্টোকারেন্সিটা এখানে একটা নতুন টেকনোলজি আসছে, যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ব্লক চেইন টেকনোলজি। এটাকে আমরা সিম্পলভাবে যেভাবে দেখতে পারি সেটা হচ্ছে এটা একটা ডিজিটাল লেজার। অনেকেই কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে, হ্যাঁ, তারা অনেক বড় লোক হয়েছে, রাতারাতি বড় লোক হয়েছে। ক্রিপ্টো মার্কেট এত বেশি ভোলাটাইল কেন, এবং এর পেছনে কি কারণ আছে, বা এই কয়েকদিন আগে যে ধসটা হলো এর পেছনে কি কারণ ছিল? আমরা আইটি দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টিকে আলোচনা করতে চাই যে আসলে ক্রিপ্টো কারেন্সিটা আসলে কি এবং কেন এটি এত জনপ্রিয় হলো। তবে আবার এই জনপ্রিয়তার পেছনেও, যেটা এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময় আমরা দেখলাম ক্রিপ্টো ক্র্যাশের পেছনে এর প্রধান কি কারণ ছিল, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই ভাই, খুব সুন্দর ইন্ট্রোডাকশন ক্রিপ্টো সম্বন্ধে। তো আসলে ফার্স্ট কথা হচ্ছে, যদি সিম্পল ভাষায় বলি যে ক্রিপ্টো কারেন্সি, সেটা আমরা বিটকয়েন বলি, ইথারিয়াম বলি বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সির কথা বলি, সেটা আসলে পরে হচ্ছে ইটস এ ডিজিটাল কারেন্সি, যেটা আপনিও বলছেন। হ্যাঁ, ডিজিটাল কারেন্সি এখন সাধারণত এখানে আমরা যখন আমরা যে আমেরিকান ডলার বলি বা বিভিন্ন কান্ট্রির যে কারেন্সির কথা বলি সেটাকে আমরা বলি ফিয়াট কারেন্সি। হ্যাঁ, এখন এটার সাথে আসলে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ফিয়াট কারেন্সি হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল, হ্যাঁ, যেখানে ক্রিপ্টোকারেন্সিটা এখানে একটা নতুন টেকনোলজি আসছে, যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ব্লক চেইন টেকনোলজি। এটাকে আমরা সিম্পলভাবে যেভাবে দেখতে পারি সেটা হচ্ছে এটা একটা ডিজিটাল লেজার, যেখানে কিন্তু প্রতিটা ট্রানজ্যাকশন যে হচ্ছে সেগুলোর প্রত্যেকটা কিন্তু রেকর্ড থাকতেছে। এবং এখানে যেটা হচ্ছে, এখানে আমাদের বিভিন্ন উপায়ে যেটা গভর্নমেন্ট যেটা করে, গভর্নমেন্ট কারেন্সি যেটা ফিয়াট কারেন্সি, যেটা ফেডারেল রিজার্ভ ব্যাংক অথবা অন্যান্য সেন্ট্রাল ব্যাংক যেটাকে কন্ট্রোল করে, এবং এটাকে মানি প্রিন্টিং করা হয়, গভর্নমেন্ট থেকে ডিসিশন নেওয়া হয় কতটুকু প্রিন্ট করা হবে, কিভাবে এটাকে কন্ট্রোল করা হবে। এখন ডিজিটাল কারেন্সির ব্যাপার হচ্ছে যে এটা আসলে ইটস মোর লাইক এ ডেমোক্রেটাইজ করা হয়েছে এটাকে। মনে করেন যে এখানে যে কেউ চাইলে ইনভেস্ট করে কম্পিউটার থেকে বা সার্ভার সিস্টেম থেকে, বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট আছে যেখানে টেকনোলজি ব্যবহার করে তারা এটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টো মাইনিং, তারা এই ক্রিপ্টো কারেন্সি বা এই কারেন্সিটাকে বিল্ড করতে পারে। তো এইটা থেকে যেটা আসতেছে, আপনি যদি দেখেন যে আসলে জনপ্রিয়তার পিছনে কারণটা কি, ফার্স্ট জনপ্রিয়তার পিছনে কারণটা হচ্ছে কিন্তু এই যে কি বলে গভর্নমেন্ট কন্ট্রোল থেকে যে ফ্রিডমের যে ব্যাপারটা। এবং আপনি দেখবেন যে ইয়াং জেনারেশন এবং অন্যান্য বিভিন্ন কারণে গভর্নমেন্টের কাছ থেকে মানুষের যে একটা একটা ট্রাস্ট যে নষ্ট হয়ে গেছে, সেই ডিস্ট্রাস্টের কারণেই এই ক্রিপ্টোকারেন্সিটার শুরু। হ্যাঁ, এখানে সেই ফ্রিডমটা যে, হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার মানি, এমন যে আপনি যদি ফিয়াট কারেন্সির কথা চিন্তা করেন, হ্যাঁ, বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে যখন প্রবলেম হয়, হ্যাঁ, তখন দেখবেন যে সেখানে কিন্তু ব্যাংক এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। ব্যাংক হয়তো বলে দিতে পারে, এবং আমরা জানি যে বাংলাদেশেও কিছুদিন আগে হয়েছে, যখন আমরা ব্যাংক বলতেছি যে হ্যাঁ তুমি ডেইলি 5,000 বা 10,000 বা 1 লাখ টাকার বেশি তুলতে পারবে। এখনো আছে, এখনো সেটা আছে 5টা ব্যাংকে। অবশ্যই, তাহলে টাকাই দিচ্ছে না তারা। হ্যাঁ, তার কারণ এটা সেন্ট্রাল কন্ট্রোল। এখন কারণ যে ক্রিপ্টোতে ক্ষেত্রে নোবডি কন্ট্রোলস ইট, এখানে কোনো সেন্ট্রাল ব্যাংক নাই। আসলে এইটা আসছে কিন্তু সেই পাইরেট মাইন্ডসেট থেকে, যে হ্যাঁ আমার মানি আমি কন্ট্রোল করব, সেটা কেন গভর্নমেন্টে যাবে। দ্যাটস নাম্বার ওয়ান। এইটা হচ্ছে এর পিছনে কারণ, ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো যে এটা জনপ্রিয়তার পিছনে মেইনলি কারণ। হ্যাঁ, সেকেন্ড জিনিস যেটা আমি আবার বলবো, যেটা আপনিও বলছেন যে অনেকেই কিন্তু এই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে, হ্যাঁ, তারা অনেক বড় লোক হয়েছে, রাতারাতি বড় লোক হয়েছে। এখন এইটা কিন্তু সবাই মনে করেন যে এটা জানে। আবার যদি আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, সেলিব্রিটিদের মধ্যে বড় বড়, আপনি দেখেন যে ইলান মাস্ক এসে সেটা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে বলে, এবং আমাদের কারেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নিজেরও ক্রিপ্টোকারেন্সি আছে, এমনকি আমাদের ফার্স্ট লেডিরও ক্রিপ্টোকারেন্সি আছে। এরকম অনেক জনপ্রিয়তা এখানে মনে করেন যে বিজনেসম্যান বলেন, হলিউডের ইনফ্লুয়েন্সাররা বলে, তারা এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলে, রাইট? তো তখন কি হয় যে এই
যে জনপ্রিয়তার সেলিব্রিটির যে ব্যাপারটা আছে, এইটার কারণেও কিন্তু এর জনপ্রিয়তাটা খুব তাড়াতাড়ি ছড়ছে। আমরা যদি আসলে দেখি ক্রিপ্টোকারেন্সি শুরুটা হয়েছে কিন্তু অনলি 2009 বা 2008 থেকে, যখন আসলে আমেরিকান সেন্ট্রাল ব্যাংকের যখন ব্যাংকিং যে ব্যাপারগুলো হলো, ইন্টারেস্ট রেট বা এগুলো বিভিন্ন যে ক্রাশটা হলো, তখন থেকেই কিন্তু ফার্স্ট বিটকয়েনটা শুরু হয়। তো এইটা একটা ব্যাপার। আর একটা এখন ব্যাপার হয়েছে কি, এখন যেহেতু সবাই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলে, রাইট, এই যে ফিয়ার অফ মিসিং আউট আমরা যেটাকে বলি, এটার জন্য কিন্তু প্রচুর মানুষ ক্রিপ্টোকারেন্সিতে আসতেছে। এবং এখানে একটা কথা বলা উচিত যে আপনি যেটা বললেন যে অনেকেই হয়তো বা রাতারাতি অনেক পয়সা মেক করছে, আবার অনেকে অনেক পয়সা লুজ করছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, অনেকে যেটা করতেছে এটা আসলে তারা এটাকে রিসার্চ করাবে, এটা সমাজ আসলে জ্ঞানটা না নিয়ে দেখা যাচ্ছে যে অনেকের কথা অনুযায়ী হয়তো বা বেশি প্রাইসে কিনে ফেলতেছে। যাই হোক, এই তিনটা বলবো আমি যে আসলে জনপ্রিয়তার পিছনে কারণ। মেইনলি আমি যেটা বলবো যে আসলে সেই 2008 সাল থেকে এমনকি রাইট নাও আমাদের যে জেনারেশন, ইয়াং জেনারেশন, তাদের কিন্তু আসলে গভর্নমেন্ট কন্ট্রোল, সেখান থেকে আমরা যে ফ্রিডমটা চাইছি, আসলে ক্রিপ্টোকারেন্সি আমাদেরকে সেটাই দিচ্ছে। সে কারণেই এত জনপ্রিয়তা। তাহলে এটা যদি এত জনপ্রিয় হয়, তাহলে ক্রিপ্টো মার্কেট এত বেশি ভোলাটাইল কেন, এবং এর পেছনে কি কারণ আছে, বা এই কয়েকদিন আগে যে ধসটা হলো এর পেছনে কি কারণ ছিল? অবশ্যই এটা খুব সুন্দর কোয়েশ্চেন। তবে আমি বলবো যে আমরা যদি আসলে আরেকটু পিছনে যাই, আপনি যদি দেখেন যে এমনকি আমাদের লাস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে, আমরা যদি লাস্ট নভেম্বরের আগে যাই, হ্যাঁ, তখন কিন্তু বিটকয়েন 25,000 থেকে 35-40,000 ছিল। হ্যাঁ, এখন কিন্তু আপনার 3 মাস আগেও বা 4 মাস আগেও বিটকয়েন কিন্তু তার সর্বোচ্চ 126,000 126,000 পার বিটকয়েন ছিল। ইথেরিয়াম $4,000-4,500 পর্যন্ত গেছে। হ্যাঁ, তো ফার্স্ট জিনিস আমি যেটা বলবো যে হ্যাঁ, অবশ্যই আমরা দেখতেছি ক্রাশ 126 থেকে 2-3 সপ্তাহ আগে এটা 60,000 গেছে, রাইট, এটা অবশ্যই 50% ক্রাশ। বাট তারপরে আমরা যদি আসলে একটু লেন্থ নিয়ে যদি দেখি, এটাকে যদি আমরা আরেকটু দূরে থেকে দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে রিসেন্ট ক্রাশ, বাট এটা কিন্তু বাড়ছেও অনেক। আপনার কথা ডেফিনেটলি এখানে আসতেছে, অনেকে ওই সময় প্রচুর পয়সা মেক করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আবার সেটার জন্য হতে পারে, রাইট। বাট আমি যেটা দেখবো, আমরা যদি একটু আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমরা যদি একটু ডিটেলসে ঢুকি যে আসলে ক্রিপ্টো ক্র্যাশটা কেন হয়েছে। এখানে কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে, আপনি যদি দেখেন যে রিসেন্টলি আমাদের আমেরিকাতেও এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ইন্টারেস্ট রেটের সাথে ক্রিপ্টোকারেন্সির একটা রিলেশনশিপ আছে। কেননা তার কারণ যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, সেন্ট্রাল ব্যাংক আবার ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট বাড়ায়, তখন হয় কি যে আপনার গভর্নমেন্ট বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যায়, এবং দেখা যায় যে তখন মানুষের বিভিন্ন সেফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকে। যেমন তখন মনে করেন যে কিছুদিন আগে কিন্তু আমেরিকাতে সিডি রেট ছিল 5%, 4%, রাইট। তখন মানুষ যেটা করে, তখন সেটা করে তারা একটা সেফ জায়গায় টাকাগুলোকে ইন করে। তার কারণ আমি যদি 5% ইন্টারেস্ট রেট পাই বা গভর্নমেন্ট বন্ড থেকে যদি আরও হাই ইন্টারেস্ট পাই, তো এখানে যে ব্যাপারটা হয়েছে, আর কিন্তু আপনি যদি জানেন যে প্যান্ডেমিকের সময় কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট ছিল অলমোস্ট 0 প্রায়। হ্যাঁ, তার মানে কি, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, হ্যাঁ, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আপনি কোনো রিটার্ন পাচ্ছেন না, বরঞ্চ ইনফ্লেশনের জন্য কিন্তু আপনার টাকার মানির ভ্যালু কমে যাচ্ছে। এখনো তো সেভিংস অ্যাকাউন্টে তো কোনো ইন্টারেস্ট দেয়ই না, সেভিংসে নাই। বাট আপনি যদি দেখেন এখনো সিডি বা অন্যান্য ক্ষেত্রে গভর্নমেন্ট বন্ড, হ্যাঁ, যার ফলে এই যে ইন্টারেস্ট রেটটা হাই হয়েছে, এটার পিছনে একটা কারণ আছে। অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে কি, যে ক্রিপ্টো থেকে দেখা গেলো যে টাকাগুলো ক্রিপ্টোটা সেল করে দিয়ে তারা সিডিতে রাখতেছে, যেটা সেফ, যেখানে গ্যারান্টি লস হওয়ার কোনো সুযোগই নেই। অবশ্যই এটা একটা জিনিস হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আপনার আরেকটা সিচুয়েশন হচ্ছে যে আপনার ইনফ্লেশনের ব্যাপারটা। হ্যাঁ, আসলে ক্রিপ্টোকারেন্সিটাকে অনেকটা ইনফ্লেশনের হেজ হিসেবে বলা হয়।